মঞ্চে সভাপতি শ্রী শৈলেন্দ্র চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত বিশেষ অতিথি আমাদের উপস্থিত আছেন ডক্টর শেখর সেন মহাশয় এবং আমাদের দর্শক আসনে যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত আছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, এই সশস্ত্র পাঠাগারের যে কর্মকাণ্ডে আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়ে আজকে উপস্থিত হয়েছি, সেটা হলো আমাদের বিশেষ যে সমস্ত গুণী ব্যক্তিরা ছিলেন তাদের প্রাক্তন স্মৃতিচারণ সভা। এইরকম ধরনের সভা আমাদের মধ্যে সচরাচর মনে পড়ে না, কিন্তু দেখুন এটাও একটা নতুন ধরনের পরিকল্পনা। যে দেখুন আমাদের মধ্যে যে সমস্ত এই পরিকল্পনা যারা উদ্যোগ নিয়ে এসে উপস্থিত হয়েছে সকলে মিলে আমাদের রমেন চট্টোপাধ্যায় মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পিনাকি দাস এবং মনন দেব, আরো সব সদস্যরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এক কথায় সাড়া দিয়েছেন যে হ্যাঁ, এইরকম একটা অনুষ্ঠান অবশ্যই করা দরকার, যেটা এতদিন ধরে আমাদের এইরকম পরিকল্পনা নিয়ে এগোনো চাই। তাই আমরা উপস্থিত হয়েছি এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। এই জন্য সকলকে জানাই আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রথমেই বলবো, আমার বাবা, আমার সাল তারিখটা অতটা মনে নেই, ছোট্টবেলা থেকে এই সশস্ত্র পাঠাগারের মেম্বার ছিলেন। শুধু বলাটা ভুল হবে, এই সশস্ত্র পাঠাগার যেন নিজের বুকের ছায়া বেঁধে রেখেছে। এটা কিন্তু আমি ভালো করে বলতে পারি। বাড়িতে নাওয়া খাওয়া হোক চাই নাই হোক, আগে সমাজের কাজ, তারপরে বাড়ির কাজ। আজকালকার দিনে এরকম ঘটনা খুব বিরল। যাই হোক, সামাজিক কাজ আজকাল আগেকার দিনে যেরকম ব্যাপক অনুসারে হয়েছে, আজকালকার দিনে কিন্তু সামাজিক কাজ হচ্ছে, পরিমাণগত কম হচ্ছে। কেন? নানা রকম কারণ বশত। যাই হোক, সেসব কথা বিস্তারিত অল্প সময় আছে, আমাদের অনুষ্ঠান শুরু করতে দেরি হয়ে গেছে। তার জন্য আমি অল্প কথায় কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই অক্লান্ত পরিশ্রমে দেখুন, তখনকার দিন এমন লোক ছিল না যে একটা সাধারণ পাঠাগার যেখানে বই পড়ার অভ্যাস ছোট ছোট ছেলে মেয়ে, এবং শুধু তাই নয়, প্রত্যেক গার্জেন বড়রা বই পড়তে পারবে, গল্পের বই পড়তে পারবে এবং এডুকেশন নেওয়ার জন্য পাঠ্য বই পড়তে পারবে। সেই রকম গ্রামে একটা ছোট্ট পাঠাগারকে কি করে বড় করে তুলতে হবে, এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের যে সমস্ত ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন, আমি তাদেরকে আমার বিনম্র প্রণাম জানাই। সত্যি যেটা অভাবনীয়, কল্পনীয়। যেমন দেখুন, আপনাকে ছোট ছোট উদাহরণ তুলে দিতে আমাদের সামনে। দেখুন, তখনকার দিনে পয়সা খুব সীমিত ছিল, অত প্রত্যেক বাড়িতে সেরকম রোজগার ছিল না। তাহলে একটা পাঠাগার কিন্তু গড়ে তুলতে হবে, তার জন্য শনিবার রোববার দাঁড়ে ডোনেশন তুলতে হবে এবং এই সমস্ত ব্যক্তিরা অক্লান্ত পরিশ্রম করে নাওয়া খাওয়া ভুলে গিয়ে ডোনেশন কালেকশন করতে হবে। শুধু তাই না, শুধু ডোনেশন কালেকশন করলেই হবে না। দেখুন, আমাদের যে পাঠাগারটা ছিল, একটু আগে আপনাদের সামনে তুলে ধরে, যে টিনের চালা, এই টিনের চালা কতদিন থাকা যায়? বৃষ্টি, রৌদ্র, প্রচন্ড অসুবিধার সৃষ্টি হয়েছে। গরমের সময় থাকা যায়, তাহলে সেখানে বই পড়বে কি করে সাধারণ মানুষ? তার জন্যই ছাদটা ঢালাই করতে হবে। কিন্তু তখনকার দিনে ঢালাই করা
ছাপ ওরা একটা বিশাল মানে বিশাল কর্মকাণ্ডে হাত দেওয়ার মতো অবস্থা ছিল। তাহলে কি হবে? কাজটা কি হবে? নিশ্চিত হবে। যখন কন্ট্রাক্টরকে দিয়ে এস্টিমেট করা হবে, আমি তো ছোট কিন্তু আমার সেই ছোট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কিছু উপমা তুলে ধরব। তা সেই কন্ট্রাক্টরকে দিয়ে আমাদের এস্টিমেট করা হলো যে কত লাভ, তো সেই লাভের কথাটা অর্থে সেই এস্টিমেট করে সেই এত টাকা কোথা থেকে আসবে? তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কালেকশন করে কি আমাদের এই ছাদটা ঢালাই হয়ে যাবে? কখনো নয়, অসম্ভব। তাহলে নতুন পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে কি পরিকল্পনা? ধরুন চ্যারিটি শো করতে হবে। চ্যারিটি শো বলতে সিনেমা তখনকার দিনে একটা খুব মানে তখনকার দিনে তো টিভি এবং রেডিও ছাড়া আর কিছু ছিল না। টিভি কোনো অন্য এন্টারটেনমেন্ট কিছু ছিল না। তাহলে একটা চ্যারিটি শো করে সেই টিকিট বিক্রি করে সংগ্রহ করে সেখান থেকে লভ্যাংশ তুলে তবে আমাদের এই ছাদটা ঢালাই করা হয়েছে। বুঝতে পারছেন যে কতটা মহৎ কাজ করে, কতটা পরিশ্রম করে তারা নিজের প্রাণে এগিয়ে এসেছে যে এতটা বড় কাজ করতে। এখন আমি যেখানে লাইব্রেরিতে আসি কিছু কিছু জায়গা ভেঙে পড়ছে, সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে বলে উদ্যোগ দিতে হবে, এগিয়ে আসতে হবে। আজকে দেখুন একটা কাজে যেরকম আমরা ছোটভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছি, সেরকম মহৎ কাজে মহৎভাবে আমাদের এগিয়ে আসতে হবে। এটাই তো আমাদের কর্তব্য। দেখুন থাকতে গেলে বাঁচতে গেলে গ্রামে এই ছোট লাইব্রেরিকে আমাদের নিজের প্রাণীর বুকের মতো আঁকড়ে ধরে সেটাকে বাঁচিয়ে তুলতে হবে এবং বড় থেকে আরো বড় করতে হবে। দুঃখের বিষয় কি বলুন তো, বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে। বই পড়ার অভ্যাসটা যদি কমে যায় তাহলে তো আমাদের লাইব্রেরি ধ্বংস। আমরা কি ধ্বংস হতে দেবো? তাহলে বিকল্প ব্যবস্থা নিতে হবে যাতে সেই লাইব্রেরিকে সমস্ত সাধারণ মানুষ ছোট বড় আগ্রহ চোখে দেখে। মানে সেই আগ্রহ চোখে কি করে দেখবে? শুধু গিয়ে দুবেলা বই নিয়ে পড়লেই কি আগ্রহ দেখাবে? এখনকার ছেলেমেয়েরা দেখাবে না, মোবাইলে চুল, ততক্ষণে মোবাইল দেখবে, ভিডিও দেখবে, ততক্ষণে ইন্টারনেট খুলে ইন্টারনেটের সমস্ত খবরগুলো হাতের মুঠোয় তুলে নেবে। তাহলে আমাদের এই ছোট্ট লাইব্রেরিকে কি করে জাগ্রত করবো? আমরা এই সরকারি সাহায্যের জন্য দিনের পর দিন আমরা এগিয়ে গেছি, কোনো কারণবশত সাহায্য পেলাম না। যদি পেতাম তাহলে কিন্তু আরো আরো গর্বিতর উন্নত হতো। আমাদের পাশেই আছে শিশু রোজগার পর্দা, তারা পেল। এখানে আমাদের পানিমন্ত্রী আছে, তারাও কিন্তু এগিয়ে এসেছে, তবে আজকে ঠিকভাবে চলছে। তাই কি করতে হবে? আমাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং একের পর এক পরিকল্পনা নিয়ে এগোতে হবে, তবে সেখানে মূল বসবে। এখনকার দিনে দেখুন ছেলে মেয়েদের ফার্স্ট কি দরকার? পড়াশোনা। পড়াশোনা আগে দরকার, তারপরে সঙ্গীত, গান বাজনা, নৃত্য, আবৃত্তি, আরো যে সমস্ত এক্সট্রা ক্যারিকুলাস আছে সেগুলো শিক্ষা। তাহলে শিক্ষা সে নিতেই হবে। সেই শিক্ষা নেওয়ার জন্য নানা রকম পন্থা অবলম্বন করতে হবে। আগে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত এখন পর্যন্ত গরিব মানুষ আছে তারা টিচার দিতে পারেন না, তারা শুধু স্কুলে টিচারের পড়াশোনা করে। তাহলে সেসব শিশুদের জন্য একটু গাইড করলে আমাদের সামাজিক কর্তব্য পালন করা যায়, তারা ভালো রেজাল্ট করবে। এবং শুধু তাই নয়, তারাও গাইড করবে। আজকে দেখুন না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গ্রাম থেকে এই শহর থেকে গ্রামে ছেলেমেয়েরা এত উন্নত কি করে হলো? তারা পড়াশোনা করে। আর শহরাঞ্চলে হয়তো পড়াশোনা করে, কিন্তু তাদের একটু ঢিলে দেওয়া মনোভাবে শিখেছে, তার জন্য একটু ব্যবহার হয়ে গেছে। যাই হোক, আপনাদের সামনে আমি অনেক কথাই তুলে ধরলাম। আরো দুই একটি কথা আমি তুলে ধরবো। অন্য কথা, আমাদের বাড়িতে ধরুন জেনারেল মিটিং হতো, এই সশস্ত্র পাঠাগারে জেনারেল মিটিং। একদিন বয়স্ক এখানে যারা যারা ছবি রয়েছে
প্রত্যেকেই উপস্থিত হয়েছিলেন। কিন্তু আমার বাবা বললেন যে আজকে জয়েন্ট মিটিং আছে, ওদের কিছু জলযোগ করা হবে। তো মা রান্না করতে খুব ভালোবাসে, তখন আমাকে বললেন ঠিক আছে হয়ে যাবে, কচুরি, কড়াইশুটির কচুরি এবং চা তরকারি, যতজন মেম্বার আছে ততজন মেম্বারকে বসে খাওয়ানো হবে। তারা সত্যি আনন্দিত বোধ করবে। হ্যাঁ, খুব তোমার বাড়িতে মিটিং একদিন করলে হবে না, এবার প্রতিনিয়ত আস্তে আস্তে এত শুরু করতে বললে মনটা ধরে। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, যখন বেরিয়ে আসছেন তখন উনি ছিলেন কৃষ্ণলাল মিত্র, ওনার বাইরে ছবিগুলো ছাড়া রাখছেন, কিন্তু ওই ছবিটা পার হয়তো কোনো বদমাইশ ছেলে অথবা কোনো কুকুরে মুখে করে নিয়ে গেছে। এটা আমাদের দুর্ভাগ্য। বললো দেখো তোমার বাড়িতে ফিরে এসে একটা লাভ হলো, একটা আমার ক্ষতি হয়ে গেল, ছবি হারিয়ে গেল। যাই হোক, এসব রসিকতার ব্যাপার করা যাবে, কিছু করা যাবে না। এইভাবে আমাদের সচেতনতা থাকার জন্য তা দেখতে দেখতে 1904 সালে শুরু হয়েছিল এই ঘটনা। দেখতে দেখতে আজকে 2024, 20টা বছরে আমরা 120টা বছরে আমরা খবর করতে, এটা খুব বড় বিষয়। এই পাঠাগার 120 বছর অতিক্রান্ত, আস্তে আস্তে করে আরো যাতে ভবিষ্যতে ডেভেলপ করা যায়, উন্নতি সাধন করা যায়, বয়স্ক ব্যক্তিদের পরামর্শ দিতে হবে, নিয়ে এগিয়ে যেতে হবে। আমার বাবা এইটা একটা কথাই বলতেন যে বয়স্ক ব্যক্তিদের থেকে পরামর্শ নিয়ে সেই কাজটা এগিয়ে যাবে, তবে কিন্তু সফলতা অর্জন করা যাবে। এই বলে আমি আর দীর্ঘায়িত করবো না। এরপরে আরো ব্যক্তিরা আছেন এবং রবীন্দ্র নজরুল সন্ধ্যা শুরু হবে 7:30টায়, টাইম হয়ে আসছে। আমার কিন্তু আরো কিছু বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আমি কিছু আর বিশেষ বক্তব্যে বিস্তারিত করতে চাই না। আমার তরফ থেকে এবং সকল উপস্থিত ব্যক্তিদের, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং উপস্থিত যারা উপস্থিত আছেন ব্যক্তিদের সকলকে আমার আশীর্বাদ জানিয়ে, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেনকে অনেক ধন্যবাদ আমার উদ্দেশ্যে বলার জন্য। ঢাকাতে আজম সেনের মঙ্গলটি তুলে দিচ্ছে পাঠাগারের সভাপতি মদন দে। এখন আরো 6 জন এরা ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের রয়েছে, কিন্তু হাতে সময় রয়েছে আমাদের আগ্রহ। তাই 6 জনের জন্য আমি এই 30 মিনিটে 5 মিনিট করে ধার্য করছি। এই 5 মিনিট করে প্রত্যেকে বলবে। এখন